স্ট্রেট কাট নিউজের সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। উৎসবের মরশুমে কিন্তু আমরা এখনো রয়েছি। উৎসবের দিনগুলোতে আনন্দ করতে গিয়ে শরীরের উপর তো একটু চাপ আমাদের প্রত্যেকেই পড়ে এবং শরীরের বিশেষ বিশেষ একটুখানি দৈনন্দিন জীবনের মধ্যে একটু সমস্যাও কিন্তু তৈরি হয়ে থাকে। সেই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে আমরা প্রশ্ন নিয়ে আসি এবং আমাদের ডাক্তারবাবুদের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরও পেয়ে যাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন হোমিওপ্যাথি ডক্টর অর্পিতা পাল চৌধুরী ম্যাডাম। প্রথমে ম্যাডামকে উৎসবের বিলম্বিত শুভেচ্ছা জানাই এবং তার সঙ্গে অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। আমরা উৎসবের দিনগুলো যে কাটাচ্ছি, গরমের সঙ্গে সঙ্গে কিন্তু একটুখানি সিজন চেঞ্জ যে হচ্ছে, ওয়েদারটা কিন্তু অনেকটাই বদলে যাচ্ছে। সকালবেলা রাত্রেবেলার মধ্যে কিন্তু টেম্পারেচার একটা আপ ডাউন করছে। এর ফলে কি ঠান্ডা লাগার একটা প্রবণতা কম বেশি আমাদের প্রত্যেকেরই থাকে। এই যে আমাদের ঠান্ডা লাগছে, শীতকালের শুরুতেই এরকম একটা সমস্যা, শ্বাসযন্ত্র স্বাভাবিকত্ব হারিয়ে যাওয়ার একটা সমস্যা, এই সমস্যা সম্পর্কে যদি একটু প্রথমেই সাধারণ মানুষকে কিছু বলে। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। কবির ভাষায় বলতে গেলে যে এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। এবার শরৎ শেষ হয়ে গেছে, এবার কিন্তু পুরোপুরি হিম এবং হেমন্তের সময়। এবং যতই আরামদায়ক হোক বা পরিবেশটা যতই মনোরম হোক না কেন, শরীরের জন্য কিন্তু মোটেও ভালো নয়। মানে ভালো নয় বলতে একটু সাবধানে থাকলেই ভালো, সাবধানতা না নিলেই গন্ডগোল। মানে এই যে ঠান্ডা একটা হাওয়া সন্ধ্যের পর থেকে, সেটা আমাদের আরামদায়ক হলেও আদৌ আমাদের জন্য কিন্তু খুব একটা ভালো নয়, ক্ষতিকর। এবার এই ক্ষতিটা থেকে যদি আমরা বাঁচতে চাই, খুবই সাধারণভাবে কিছু যদি আমরা সাবধানতা অবলম্বন করি, তাহলে আমরা সেটাকে কিন্তু নিজেদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো বা সুরক্ষা দিতে পারবো। শীতের শুরুতেই শ্বাসযন্ত্রের সুস্থতা নিয়ে যদি আমরা ভাবতে যাই, তাহলে আসতে হবে যে শীতের শুরুতে কি কি ধরনের সমস্যা দেখা যায়। সাধারণত আমরা বাড়িতে বাচ্চাদের, বড়দের, বয়স্ক মানুষদের সবারই দেখতে পাবো যে এই সময়টাতে একটু ঠান্ডা লাগা, সর্দি, কাশি, গলা ধরে যাওয়া, গলায় ব্যথা, জ্বর, এগুলো হয়ে থাকে, যেটাকে আমরা বলতে থাকি যে সিজন চেঞ্জের সমস্যা। সিজন চেঞ্জ তো বটেই, বিশেষত এটা হচ্ছে শীতের শুরুতেই বেশি দেখা যাচ্ছে, তার কারণ শুষ্ক আবহাওয়া। তাহলে এই শুষ্ক আবহাওয়াতে আমাদেরকে কি করতে হবে, যখন আমরা উৎসবের মরশুমেই হোক বা এমনি বাড়িতেই থাকি, তো সকাল এবং সন্ধ্যের দিকটা আমাদের একটু সাবধান থাকতে হবে, যাতে করে ওই ঠান্ডা হাওয়াটা আমাদের সরাসরি কোনোভাবে ক্ষতি করতে না পারে। একটু বাচ্চাদের একটু মাথায় একটু স্কার্ফ বাঁধা, একটু মাস্ক পরা, বড়রাও আমরা একটু সাবধানভাবে থাকলাম, এভাবে থাকলেই কিন্তু শুরুটা মোটামুটি একটু আটকে দেওয়া যায়। আচ্ছা, এরপরে আমি আসবো এই ঠান্ডা লাগার এই যে সময়টা, এই সময় যে আমাদের ফুসফুসে একটা ইনফেকশন হওয়া বা ফুসফুস এফেক্ট হওয়ারও একটা প্রবণতা থাকে, সেই দিক থেকে আমরা কিভাবে সচেতন থাকবো? ফুসফুসে সংক্রমণ তো প্রথমেই হয় না। শ্বাসযন্ত্রের যে কোনো রোগের ক্ষেত্রে আমাকে দুটো ভাগে ভাগ করতে হবে। আমাদের পুরো একদম নাসার অন্ধ্র থেকে ফুসফুস পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমাদের পুরো শ্বাসতন্ত্র তৈরি। তাহলে নাসারন্ধ্র, আর তারপরে নাকের যে ভিতরের অংশটা, যেটাকে আমরা ন্যাজাল মিউকোসা বলা হচ্ছে, এবং তারপরে হচ্ছে গলার অংশ, যেটা গলা নাকের সংযোগস্থল, ফ্যারিংস, এইটুকু নিয়ে হচ্ছে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে উপরিভাগটা। এটার সংক্রমণ হলে কি হয়, এটার সংক্রমণ হলে আমাদের সাধারণত সর্দি, কাশি, নাক দিয়ে জল ঝরা, খুসখুসে কাশি, এতে কিন্তু সবসময় কফ থাকে না। খুসখুসে কাশি একটা গলার মধ্যে একটা অস্বস্তি, গলায় অনেক সময় যাদের একটু অ্যালার্জির প্রবণতা থাকে, গলাটা একটু চুলকায়, নাক জ্বালা করে, এগুলো থাকে। এরপর হলো তার পরবর্তী অংশ, গলার পর থেকে যদি আমরা ভাবি, তারপরে আসছে আমাদের শ্বাসনালী, মানে ব্রঙ্কিওলস, ব্রঙ্কিওলস এবং ফুসফুস। তো ফুসফুসের সংক্রমণটা কিন্তু আমরা অনেকটা পরে আসবে, বা তার কার্যকারণ পুরোপুরি আলাদা। সাধারণত এই সময় যে ঠান্ডা লাগাটা হচ্ছে সিজন চেঞ্জে, সেটা প্রথমত এটা ওই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যেই থাকে। এই ঠান্ডা লাগার ক্ষেত্রে কিন্তু মানে বাচ্চারাও খুব এফেক্টেড হয়, আবার বৃদ্ধ মানুষ, বয়স্ক যারা আসে, তাদের কি ধরনের সমস্যা দেখা দিতে পারে, আর তারা কিভাবে সাবধান থাকবে যদি একটু বলে দেন। আগে আমাদের ভাবতে হবে যে বাচ্চা এবং বয়স্ক মানুষদের মধ্যে সংক্রমণটা কেন বেশি হচ্ছে। এই দুই
এজ গ্রুপের মানুষের মধ্যে যেটা হয়, এনাদের ইমিউনিটির পরিমাণটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা তুলনামূলক কম। বাচ্চাদের তখনও পুরোপুরি তৈরি হয় না, একটা পূর্ণবয়স্ক মানুষের মধ্যে সেটা পুরোপুরি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে, বয়স্ক মানুষদের আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসছে, যে কারণে শুধু ঠান্ডা লাগা নয়, যে কোনো রোগের প্রকোপই এই দুই বয়সের মানুষের মধ্যে বেশি দেখা যায়। তো ঠান্ডা লাগার ক্ষেত্রে যেটা প্রথমেই বললাম যে সবাইকেই যে সাবধানতাটা আমাদের অবলম্বন করতে হবে, তার মধ্যে বাচ্চা এবং বয়স্ক মানুষ একটু বেশি করেই পড়বে। সকাল এবং সন্ধ্যের দিকে খুব প্রয়োজন ছাড়া আমরা বেরোবো না। যদি বেরোতে হয় আমরা নাক আর কান এই দুটোকে একটু ভালোভাবে সুরক্ষা দেওয়ার চেষ্টা করব। নাক, কান, গলা কিভাবে? রুমাল, মাফলার, স্কার্ফ, মাস্ক, যেভাবে হোক আমরা নাক, কান আর গলাটা যেন আমরা একটু হালকা ঢাকা দিয়ে রাখতে পারি। ওই যে হিমেল হাওয়ার তার সরাসরি প্রকোপ যেন ওখানে যাতে না পড়ে। তাহলে বোঝা যাচ্ছে সন্ধ্যাবেলা সকালবেলা কিন্তু বেরোতে হলে, বিশেষ করে বাচ্চাদের, এখন তো 18 মাস থেকেই সবাই স্কুল যাচ্ছে, তাদের কিন্তু একটু প্রোটেকশন নিয়ে বেরোলে হয়তো এফেক্টটা কম আসবে বা আসবে না। এই প্রসঙ্গে আরেকটু বলি, সেটা হচ্ছে বাচ্চাদের ইনফেকশন হওয়ার আরেকটা কারণ হচ্ছে স্কুল। অন্য বাচ্চা থেকে অন্য বাচ্চা থেকে আসে। সাধারণত এই যে সর্দি কাশির ব্যাপারটা, এটা ছড়ায় হচ্ছে ডাক্তারি পরিভাষায় যেটাকে বলে ড্রপলেট ইনফেকশন, মানে হাঁচি কাশি বা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে। মানে মাস্ক পরা, আপনি কথা বলছেন, আমি কথা বলছি, এর থেকেও কিন্তু ছড়াচ্ছে। বাচ্চাদের মধ্যে কিন্তু একটা দূরত্ব মেনটেন করা বা মাস্ক পরাটা জরুরি। যদি আমি দেখি আমার বাচ্চা অসুস্থ আছে, সর্দি কাশি হয়েছে, অথচ আমাকে স্কুল পাঠাতে হবে, উচিত একটা মাস্ক পরিয়ে মাস্ক পরানোটা কিন্তু আবার স্কুলের ক্ষেত্রে। মাস্ক কিন্তু যে শুধু কোভিডের সময় বাধ্যতামূলক করা হয়েছিল, কিন্তু আসলে মাস্ক যে কোনো রেসপিরেটরি প্রবলেম, মানে শ্বাসযন্ত্রের যে কোনো সমস্যার জন্য যদি একটু মাস্ক আমরা ব্যবহার করতে পারি, তাহলে সেটা কিন্তু ছড়ায় কম। সচেতন হওয়ার কিন্তু দরকার। সুস্থভাবে বাঁচতে গেলে আমাদের একটু সচেতনতার দিকে যেতে হবে। এবার আসি ম্যাডাম, অ্যালার্জি এখন প্রত্যেকের কিছু না কিছু থাকে, অ্যালার্জি, অ্যাজমা। আর আমি যদি ধরি কোভিড থেকে যারা কাটিয়ে উঠেছে, তাদের কাছে এই কি বিশেষ উপায় তারা শীতকালে সাবধান থাকবে, এবং শীতকালে তাদের কাছে কি কি সমস্যা বেশি আসতে পারে? অ্যালার্জি এবং অ্যাজমার যদি কারোর হিস্ট্রি থেকে থাকে, তার জন্য তো শীতকালটা একটু ঝুঁকিপূর্ণ বেশি অবশ্যই। অ্যালার্জির সমস্যা, এখন অ্যালার্জি তো বিভিন্ন জিনিস থেকে হয়, কোনো খাবার দাবার থেকে হতে পারে, আবার ধুলো ধোঁয়া থেকে হতে পারে। এই সময় ধুলো ধোঁয়ার অ্যালার্জির প্রবণতাটা বেশি দেখা যায়। কি কারণ? কারণ শীতকালে শুষ্ক পরিবেশ, চারদিকে আমরা ধুলোটা বেশি। আচ্ছা, পাতা ঝরার মরশুম, তাহলে সেই সঙ্গে সঙ্গে একটা বিভিন্ন ফুলের পরাগ বা ধুলো বালি এগুলোর তো একটা ব্যাপার থেকেই যাচ্ছে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যালার্জি যাদের রয়েছে, এইগুলোতে ধুলোতে অ্যালার্জি হয়, তো তাদের পক্ষে তো একটুখানি শীতকালটা সাবধান থাকা উচিত। সাবধান বলতে সেই একই, ধুলো ধোঁয়া না লাগতে গেলে সেই নাকে মাস্ক। মানে মাস্কটা কিন্তু ম্যাডাম বলছেন, অর্পিতা ম্যাডাম বলছে যে পড়াটা আমাদের সবার পক্ষে দরকার, মানুষেরই দরকার। মানে আমরা যদি এমনি রাস্তায় মানে বাড়ির বাইরে যাই, তাহলে কিন্তু মাস্ক পরা দরকার। বিশেষ করে অ্যালার্জির প্রবণতা কিন্তু কম বেশি আমাদের সকলের মধ্যেই আছে। এবার রইল অ্যাজমা। অ্যাজমা তো একটা অনেক বড় বিষয়, এটা নিয়ে তো অল্প পরিসর সময় আলোচনা করা সম্ভব না। শুধু এইটুকু বলতে পারি যে অ্যাজমা যদি কারোর ইতিহাস থেকে থাকে, বা বংশেও যদি কারোর অ্যাজমার ইতিহাস থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই মানুষের মধ্যে ঠান্ডা লাগার প্রবণতা একটু বেশি, এবং তাকে অবশ্যই শীতের শুরু থেকেই একটুখানি সাবধানে থাকতে হবে। আর কোভিড হয়েছে কি হয়নি এরকম মানুষ হয়তো খুবই কম পাওয়া যাবে, ধরা পড়েছে কি পড়েনি সেটা আলাদা কথা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা জিনিস বলা যেতে পারে যে কোভিড কি করেছে, আমাদের ইমিউনিটিকে অনেকটা আঘাত এনেছে। একটা রোগ হওয়া, রোগটা থেকে সেরে ওঠা মানে আমাদের ইমিউনিটির কিছুটা অংশ হলেও আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোভিড হয়েছে বা হয়নি সেই বিতর্কে না গিয়ে, একটাই কথা, প্রত্যেক মানুষের কাছে আমার একটাই নির্দেশ বলা যেতে পারে, আবেদন বলা যেতে পারে, যে এই সময় সুস্থ থাকতে গেলে কিছু জিনিস, খুব সাধারণ জিনিস, যেমন ঠান্ডা হাওয়া থেকে বাঁচা, এই পরিবেশ থেকে বাঁচার জন্য যা যা সাবধানতা অবলম্বন করা আমাদের একটুখানি করা উচিত। আর ম্যাডাম, এই সিজনাল ক্ষেত্রে, সিজনাল যে চেঞ্জ হচ্ছে, আমাদের যে ভাইরাল ইনফেকশন হয়, তার সঙ্গে ইনফ্লুয়েঞ্জাই বলি বা আমরা ধরুন আলাদা যে সমস্যাগুলো রয়েছে, নিউমোনিয়া
ব্রঙ্কাইটিস, এইগুলো কি করে বুঝবো যে কোন দিকে যাচ্ছে আমার শরীরের প্রবলেম? কারণ এখন তো সবাই একটু ব্যস্ত বেশি, মানে কষ্ট করে ডাক্তারখানায় গিয়ে ডাক্তার দেখানোর সময়টা অনেকেরই নেই। কিন্তু আমরা দর্শকদের বলবো, আপনাদের জন্যে কিন্তু এই সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান, আপনারা কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করেই তারপরে আপনাদের সিদ্ধান্ত নেবেন কীভাবে ট্রিটমেন্ট করবেন। এই বিষয়টা যদি বলে। হ্যাঁ, রোগ ভেদটা তো অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার যতটা ভালো বুঝবেন, বাড়ির লোক যতই পড়াশুনো করুন না কেন সেটা কখনোই সম্ভব না। তবু কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ সর্দি কাশি, সেটা কিন্তু আমাদের একটু নাক দিয়ে জল ঝরছে, হাঁচি কাশি, একটু জ্বর হলো, বেশিরভাগ ক্ষেত্রে সেটা 3-4 দিন বা খুব বেশি হলে 7 থেকে 10 দিন তার মধ্যে কেটে যায়। এবার যদি দেখি যে না, আমি 3-4 দিনের পরেও আমার জ্বর কমছে না, বা 7 থেকে 10 দিন হয়ে গেল আমার কাশি কমছে না, সেক্ষেত্রে কিন্তু আর বাড়িতে বসে থাকা নয়, সেটাকে সাধারণ না ভেবে, সেটাকে সাধারণ থেকে একটু বেশি ভেবে আমার কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। হতে পারে তখন সেই ইনফেকশনটা আমার একটু বেশি গুরুতর হয়েছে, যেটার জন্য আমার প্রপার কোনো অ্যান্টিবায়োটিক বা সঠিক চিকিৎসার প্রয়োজন, যেটা হয়তো বাড়িতে থেকে একটা সর্দির ওষুধ খেলাম বা একটুখানি কান মাথা জড়িয়ে থাকলাম করলে কিন্তু আর সেটা কমবে না। তার মানে তাহলে 3-4 দিন ক্রস 3-4 করলে দিন কিন্তু পর্যন্ত আমাদেরকে দেখতে পারি। একটু সতর্ক হতে হবে, মানে আমাদের 2 নোটিস থেকে করতে 3 দিন আমরা ওয়েট করব। শরীরকে। বাচ্চাদের ক্ষেত্রেও তাই, বড়দের বয়স্কদের সবার ক্ষেত্রেই তাই। 3 দিন আমরা ম্যাক্সিমাম ওয়েট করব। যদি দেখি যে জ্বর কমলো না, কাশি কমলো না, ঠান্ডা লাগা কমলো না, অবশ্যই আমরা ডাক্তারের কাছে যাব। ম্যাডাম, শীতকালে সকালবেলায় যারা ধরুন ব্যায়াম করেন বা মর্নিং ওয়াকে যান বা এক্সারসাইজ করেন বাইরে, তাদের কি ওই ওয়েদারে বা যে কুয়াশাটা এখন পড়তে শুরু করে দিয়েছে অলরেডি, সেই ওয়েদারে গিয়ে কি সেই অন্যান্য সময়ের মতো মর্নিং ওয়াক এক্সারসাইজ করাটা মানে সেফ, নিরাপদ? এক্সারসাইজ তো করতে হবে। হ্যাঁ, এবার এক্সারসাইজ করার জন্য বাইরের মুক্ত বাতাসের থেকে ভালো অপশান কিছু নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওই এক্সট্রিম যে এজ গ্রুপ, মানে বাচ্চা এবং বয়স্ক মানুষ দুটো, মানে আমাদের শৈশব এবং দ্বিতীয় শৈশব বলতে পারি, তাহলে এই 2 শৈশবের মানুষকে আমরা একটু সাবধানে রাখবো। বাকি আমরা মাঝবয়সী যারা আছি তারা নিজেদের শরীর বুঝে বাইরে বেরিয়ে এক্সারসাইজ করবো। যদি আমি দেখছি আমার ঠান্ডা লেগে আছে, সেক্ষেত্রে আমি কটা দিন একটু বাড়িতে না হয় করলাম, আবার ঘরের ভেতরে তখন কন্টিনিউ করা যেতে পারে। আর যদি দেখলাম যে না, আমি ঠিক আছি, আমি সহ্য করতে পারছি বাইরের ঠান্ডা, তাহলে আমি বাইরে যাব। আরেকটা প্রশ্ন, ঘরের ভেতরে ধরুন ড্যাম্প স্যাঁতস্যাঁতে ওয়েদার, সবার তো মুক্ত বাতাস বাড়িতে থাকা সম্ভব নয়, সেই ক্ষেত্রে যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তারা নিজেদেরকে কিভাবে ঠিক রাখবে, তাদের শ্বাসযন্ত্র কিভাবে ঠিক থাকবে? শীতকালে এইটা আরেকটা ঠান্ডা লাগার বা এই যে হাঁচি কাশি হয়, এটা আরেকটা মস্ত বড় কারণ শীতকালে আমরা বেশিরভাগ সময় ঘরের ভেতরে থাকি, দরজা জানলা থাকে আমাদের বন্ধ। তার ফলে কি ঘরের মানে বাতাসটা ঘরের মধ্যেই ঘুরপাক খাচ্ছে এবং ঘরের ধুলোবালিও ঘরের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর তার সঙ্গে আসছে লেপ, কম্বল, বিভিন্ন ধরনের সোয়েটার, যেগুলো হচ্ছে ধুলোবালির আরেকটা মানে প্রবল পছন্দের জায়গা। হ্যাঁ, কারণ ওগুলো ধোয়া যায় না, লেপ কম্বল ধোয়া যায় না। এবার ওগুলো ছাড়াও থাকা তো সম্ভব নয়, তাহলে কি করা যায়? একটাই উপায়, প্রতিদিন না হলেও আমরা চেষ্টা করব সপ্তাহে 1 দিন শীতের পোশাকগুলিকে একটু রোদে দেওয়ার, যেগুলো ধুতে পারছি না, সেটা লেপ কম্বলই হোক বা আমাদের কোনো গায়ের সোয়েটার হোক, মাফলার হোক, যেটাই হোক। আর আরেকটা হচ্ছে কম্বল বা লোমশ জিনিস যেগুলো আর কি, ওগুলো কিন্তু একটা অ্যালার্জির একটা উৎস। যে কম্বল বা ফারের যে জিনিসগুলো হয়, এখন তো সবই নরম বা সফট ব্ল্যাঙ্কেট যেগুলো, ওগুলো কিন্তু একটা অ্যালার্জির উৎস। তাহলে ওগুলোকে চেষ্টা করতে হবে একটা কভার পরিয়ে নেওয়া, কটনের কভার ইউজ করা। কটন কভার কিন্তু অ্যালার্জিটাকে প্রিভেন্ট করতে পারে। তার মানে আপনি বলতে চাইছেন আগেকার দিনে যে লাল লেপ হতো, বাড়িতে তুলো দিয়ে বানানো হতো, সেটাই অনেকটা সেফ, বেশি সেফের জন্য। মানে এখন যেটা আমরা একটু রেডিমেড দেখতে বা ভেলভেটের বা আপনি যেটা বলছেন ফোমে, সেটা আমাদের প্রবলেম, বিশেষ করে যাদের অ্যালার্জি না থাকলে সে ব্যবহার করতেই পারে। আর যদি কোনো অপশন না থাকে তাহলে বলছেন কটন একটা কভার ইউজ করতে। 2 নম্বর হচ্ছে দরজা জানলা আমাদের একটু খোলা রাখার ব্যবস্থা করতে হবে। সকালে না খুলতে পারি, একটু বেলার দিকে, যাতে করে ক্রস ভেন্টিলেশনটা হয়, মানে একদিকের হাওয়া আমার একদিক থেকে বেরিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, যাতে ধুলোবালিটা বদ্ধ জায়গায় জমে গিয়ে আমার অ্যালার্জির আতুরঘর তৈরি না করে দেয়।
এবার এগুলো যদি কোনোটাই সম্ভব না হয়, সেক্ষেত্রে আরেকটা তো উপায় রয়েছে, সেটা হচ্ছে যে কিছু ইনডোর প্ল্যান্টস লাগাবো আমরা, তাতে কিছুটা বাতাস পরিশুদ্ধ হবে। এখন বিভিন্ন ধরনের ছোট ছোট ফ্ল্যাটে কোন দিকে আপনি জানলা খুলবেন আর কোন দিকে দরজা খুলবেন আর কিসের কনসেন্ট্রেশন হবে। তাহলে সেক্ষেত্রে একটা উপায় কিন্তু অতি অবশ্যই, যে ঘর সাজানোর জন্য আমরা ঘর সাজানোর সামগ্রীও হলো, আবার তার পাশাপাশি আমার বাতাস পরিশুদ্ধ করারও একটা সামগ্রী হলো। সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টস কিন্তু আমরা বাড়িতে রাখতে পারি। তাহলে বাড়িতে আমাদের এখন এসি আছে, ফ্রিজ আছে, তার থেকেও ভীষণ রকমের বিষাক্ত গ্যাস বেরোচ্ছে, তাতেও বাতাস একটা দূষিত হচ্ছে। তাহলে সেটাও কিন্তু বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টসের মাধ্যমে আমরা ওটাকে কিছুটা আটকাতে পারি, পুরো না হলেও কিছুটা করা যাবে। একটু আগে ম্যাডাম বললেন যে 2-3 দিন ওয়েট করে তারপরে যদি আমরা সঠিকভাবে নিজেদের স্বাভাবিক জীবনে না ফিরতে পারি, তাহলে কিন্তু ডাক্তারদের গাইডলাইন নিতে, ডাক্তারদের পরামর্শ নিতে আমাদের যেতে হবে। আমি পার্টিকুলার জিজ্ঞাসা করতে চাইছি যে শীতকালে, শুধুমাত্র শীতকালে আমাদের এই সর্দি কাশির জন্য মেডিসিন, ডাক্তারের কাছে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ, বা কতদিন অপেক্ষা করা উচিত, বা সর্দি কাশিটাকে লাইটভাবে না নিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ চালু করা উচিত? 2 থেকে 3 দিন তো অবশ্যই আমি ওয়েট করবো। এবার 2 থেকে 3 দিন আমি ওয়েট করছি, ততক্ষণ আমি কি করছি, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস, শীতকালে অনেকের টেন্ডেন্সি থাকে অ্যালার্জির সাথে সাথে নাক দিয়ে জল পড়ে, সর্দি থাকে, তারা কি করবে? সব অ্যালার্জিরই একটা রূপ। তো আমি যে ওয়েট করতে বললাম, ওয়েট করা মানে কি আমি চুপচাপ বসে থাকবো না, কিছু কিন্তু আমাদের ঘরোয়া টোটকা আছে। ঘরোয়া টোটকা কি, গলা খুসখুস করছে, একটু গরম জলে গার্গেল করা শুরু করি। ওটার জন্য কিন্তু আমাদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। গার্গেল করাটা মা ঠাকুমারাও আগেকার দিনেও বলতো, বা আমরাও জানি, তো গার্গেল আমরা একটু করতে পারি। একটু গরম জল খেলাম। হ্যাঁ, বিশেষত বাচ্চাদের এবং বয়স্কদের সাবধানতার ক্ষেত্রে আরেকটা বিষয় একটু মাথায় রাখতে হবে, ওনাদের খাবার জলটা এই সময় একটু উষ্ণ গরম জল দিলে ভালো হয়। একদম মানে সাধারণ টেম্পারেচার ওয়াটার না দিয়ে আমি একটু গরম জল দিলাম, ঠিক আছে? তাহলে কি হবে, যে হট করে ঠান্ডা লেগে যাওয়া হঠাৎ করে, এই ব্যাপারটা একটুখানি আটকাবে। বয়স্ক মানুষ এবং বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ার জলটা আমরা একটু গরম দেব। যদি কারোর মধ্যে সর্দি কাশি লেগে থাকে, একটু গরম ভাপ নেওয়া, সেটা না, কাশি অতিরিক্ত গলায় ব্যথা হলে আমরা সেটা মুখ দিয়ে নেব, যাতে গলার গরম ভাবটা আমার গলায় লাগে। যদি দেখছি আমার নাকের সমস্যা হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাক দিয়ে জল ঝরছে, তাহলে সেই গরম ভাবটা আমি নাক দিয়ে নেব, যেটা হচ্ছে ভেপার নেওয়া, যেটাকে আমরা সাধারণভাবে বলে থাকি। তো এই ভেপার ইনহেলেশন একটা রইল। গরম জল খাওয়ার কথা বললাম, গরম জলে স্নান, একটু গরম জল বলতে ঈষদুষ্ণ জল, মানে পুরো ঠান্ডা ভাবটাকে কাটিয়ে নিয়ে সেটাতে স্নান করতে হবে। এই জিনিসগুলো আমরা 2-3 দিন করে দেখব। এর সাথে গরম জল খাওয়ার কথা আপনি বললেন, মধু, আদা, লেবু, আদা, তুলসী, এগুলো তো মানে খাওয়া যেতেই পারে। এগুলোতে মানে শুধুমাত্র কোনো রকম কোনো সাইড এফেক্টস তো নেই। আমার ঠিক যদি নাও হয়, আমার ক্ষতি হবে না, একদমই তাই। তার মানে শুধুমাত্র কিন্তু বসে থাকলে হবে না, এই উপায়গুলো আমরা এমনিতে করতেই পারি। আমাদের যদি একটু সর্দি লাগলো, কি গলা ব্যথা হলো বা কাশি, এরপরে যেটা আসে, মানুষের কিন্তু প্রবল একটা ভ্রান্ত ধারণা, বলবো না ভুল ধারণা, মানুষের একটা ভয় ভীতি রয়েছে, সেটা হচ্ছে ইনহেলার নেওয়ার ব্যাপারে। ইনহেলার নেওয়ার সঠিক পদ্ধতি বা কোন সময় থেকে ইনহেলার নেওয়া শুরু করা যেতে পারে, সেই বিষয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। আচ্ছা, এই বিষয়ে একটা কথা বলি, আমি যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসক, তো আমার কাছে ইনহেলার বা নেবুলাইজারটা আমি খারাপ ভালো আমি কোনো বিতর্কে যাচ্ছি না, কিন্তু আমি বলবো যে ভীষণ ভালো হোমিওপ্যাথিক মেডিসিন বা হোমিওপ্যাথিক ওষুধ, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে, যেটা দিয়ে কিন্তু এই ঠান্ডা লাগাকে আটকানো, মানে প্রিভেনশনই বলুন, ট্রিটমেন্টই বলুন, সেগুলো কিন্তু করা সম্ভব। এবার যারা সেই পদ্ধতিতে গেলেন না, ইনহেলার বা আমরা যদি অ্যালোপ্যাথি ডাক্তারবাবু দেখালাম, তো আমরা ইনহেলার বা নেবুলাইজার দিলেন, সেটাকে হ্যাঁ অবশ্যই সঠিকভাবে ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায়, বলে যে আমি তো এতদিন ধরে ইনহেলার নিচ্ছি, আমার তবুও কমছে না। কোথাও না কোথাও তো গণ্ডগোল একটা অবশ্যই হচ্ছে। তা হয় ইনহেলার নেওয়ার পদ্ধতিতে গণ্ডগোল, অথবা অনেক সময় মানুষ বুঝতে পারেন না যে ইনহেলারের যে ক্যাপসুলটা আর কি, মেডিসিনটা ফুরিয়ে গেছে, এটা হয়তো অনেকে বুঝতে পারেন। তাহলে ইনহেলার বা নেবুলাইজার নেওয়ার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে ডাক্তারবাবুকে দেখানো হচ্ছে তার কাছে, অথবা তার সহায়ক তো কেউ না কেউ থাকবেন যিনি ওখানে দেখিয়ে দেবেন, তো তাদের পরামর্শ, মানে বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে তবেই নেওয়া উচিত। এবং আমি ঠিক নিচ্ছি কিনা সেটাও একবার দেখিয়ে নেওয়া দরকার।
মানে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে জানাটা দরকার জানাটা দরকার। এবং সেটা প্রথমেই দেখিয়ে নিতে হবে, না হলে কিন্তু না হলে ইনহেলার বা নেবুলাইজার কিন্তু কোনো কাজ করবে না, সমস্যা তৈরি সমস্যাটাও বাড়বে। আচ্ছা, এইখানে যে এই যে ঠান্ডা লাগার প্রবণতা আমাদের মধ্যে রয়েছে, আমরা কি ফুড হ্যাবিট তৈরি করব যেখান থেকে আমাদের একটুখানি সমস্যা কম আসতে পারে? ফুড হ্যাবিট বলতে ঠান্ডা লাগার প্রবণতা তো কম বেশি সব মানুষের মধ্যেই থাকছে। কাদের বেশি থাকছে? প্রথমেই বললাম যাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ধরনের কিছু খাবার দাবার আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখার চেষ্টা করব। সেগুলো কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের ভিটামিন জাতীয় খাদ্য। ভিটামিন বেশি কিসে থাকছে? শাকসবজি এবং ফলমূলে। আলাদা করে কোনো কেনা ভিটামিন খাওয়ার আমি কিন্তু পরামর্শ কখনোই দিচ্ছি না। আমি সবসময় বলবো ন্যাচারাল সোর্স, মানে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যেন স্বাভাবিকভাবে আমরা কোনো ভিটামিন নিতে পারি। তাহলে শাকসবজি ফলমূল আমরা বেশি করে খাবো, জল বেশি করে খাবো। জল কিন্তু শরীর থেকে টক্সিক ম্যাটেরিয়াল বের করতে সাহায্য করে, তার জন্য জলটা বেশি করে খাওয়া দরকার। আর ভিটামিন সমৃদ্ধ খাবারের মধ্যে ভিটামিন সি, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বা ঠান্ডা লাগার প্রবণতাকে আটকাতে ভীষণভাবে উপকারী। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই শীতকালেই কিন্তু পাওয়া যায় আমলকি, শীতকালেই পাওয়া যায় কমলা লেবু। ভিটামিন সি এর মানে কি বলবো, মানে একদম ভীষণ আকর, একদম একদম। তাহলে এই আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে, প্রকৃতি কিন্তু যেমন রোগ দিয়েছে, প্রকৃতি তার প্রতিরোধ দিয়েও দিচ্ছে আমাদেরকে। সেই জিনিসগুলোকে আমাদের একটু চোখে দেখে খুঁজে বেছে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় নিতে হবে। এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা কম বেশি সবাইকেই ক্ষতি করে চলেছে, তবুও আমরা সচেতনতার দিকে যেতে পারছি না, সেটা হচ্ছে ধূমপান। ধূমপান এবং পরোক্ষ ধূমপানের প্রভাব কিভাবে আসছে এই শ্বাসযন্ত্রের উপর? ধূমপানের প্রভাব তো শ্বাসযন্ত্রের উপর অবশ্যই আছে, তার সঙ্গে অ্যালার্জি, সর্দি, কাশি সবভাবে কানেক্টেড বলতে ধূমপান তো যদি খুব সাধারণভাবে, খুব বিশদে গেলাম না, আমি বললাম ধুলো ধোঁয়াতে অ্যালার্জি, ধূমপান তো একটা ধোঁয়াই হচ্ছে। আমি দেখতে আমার ফরেন ম্যাটেরিয়াল আমার শরীরে যাচ্ছে, যে প্রত্যক্ষ করছে তার ক্ষেত্রে, যে পরোক্ষ করছে সেই ধোঁয়ার পরিবেশটা আমার পক্ষে ক্ষতিকর। তাহলে যার অ্যালার্জি থাকবে তার অ্যালার্জিটা বাড়ছে, যদি কারোর অ্যালার্জি নাও থেকে থাকে তার কিন্তু শুরু হতে পারে। 2 নম্বর হচ্ছে, আমি যদি একটু গভীরভাবে যাই, দীর্ঘদিন ধূমপান, তার ফলে কি হয়, শ্বাসনালীর মধ্যে একটা স্তর পড়ে যায়, একটা কার্বনের স্তর পড়ে। সেই কার্বনের স্তরের জন্য শ্বাসনালীটা এমনিতেই ধূমপানের ফলেতেই একটু সরু হয়ে যাচ্ছে, মানে বাতাস চলাচলের জায়গাটা কমে যাচ্ছে। বাতাস চলাচলের জায়গা যখনই কমে যাচ্ছে তখনই কিন্তু সেখানে একটা শ্বাসকষ্ট, নিঃশ্বাসে অসুবিধা, এগুলো আস্তে 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 কিন্তু দেখা যেতে পারে। এবং তার সঙ্গে যদি সেটা হয় শীতকাল এবং তার সঙ্গে কিছুটা অ্যালার্জির সমস্যা, তাহলে সেটা বাড়বে বই, কমবে তো কখনোই না। তো ধূমপানের ক্ষেত্রে সতর্ক তো অবশ্যই হওয়া উচিত। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এই প্রবাদ বাক্যকে যদি আমি নাও মেনে চলি সারা বছর, শীতকালটা একটু চেষ্টা করা উচিত যেন নিজের ভালো এবং আমার মানুষের জন্য একটু কন্ট্রোলে নিজেকে রাখা। একদমই তাই। কখনো কখনো নিজের কথা বাদ দিয়ে আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের কথা ভাবতে হয়, তাদেরকে সুস্থ রাখার জন্য আপনারা যারা যুক্ত এই বিষয়ের ওপর একটুখানি ভাবনা চিন্তা করবেন। আমরা চলে যাই পরের প্রশ্নের দিকে চলে যাই। এতক্ষণ আমাদের সঙ্গে অর্পিতা ম্যাডাম রয়েছেন, তার মূল্যবান সময় দিয়ে বর্তমান দিনে যে সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই জড়িয়ে পড়েছি, কারণ ঠান্ডা লাগাটা কিন্তু একটা কমন সমস্যায় রয়েছে। সেই সমস্যার সমাধানের জন্য তিনি উত্তর দিয়ে যাচ্ছেন, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে রয়েছেন, আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। ব্রিদিং এক্সারসাইজ, এটা কতটা গুরুত্বপূর্ণ? ব্রিদিং এক্সারসাইজ যদি সঠিকভাবে করা যায়, আমি সেই আবার যে কোনো কাজ আমাদের করতে গেলে একটা সঠিক প্রশিক্ষণ প্রয়োজন। একদম। আমি ফোন খুললাম, ইউটিউব খুললাম, খুলে কিছুটা এক নাক দিয়ে নিঃশ্বাস নিলাম, আরেক নাক দিয়ে ছাড়লাম, দিয়ে বললাম ব্রিদিং এক্সারসাইজ করেছি, তাতে কিন্তু উপকার নাও হতে পারে, হতেও পারে, আবার অপকারও হতে পারে। তাই সঠিক প্রশিক্ষণ মেনে যদি আমি ব্রিদিং এক্সারসাইজ করি, অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠান্ডা লাগা, অ্যালার্জি, বেশ কিছু আকুপ্রেশার পয়েন্ট আছে যারা আর কি সঠিকভাবে করতে পারেন, তারা দেখিয়ে দেন। যে অ্যালার্জি, ঘন ঘন হাঁচি হয়, অনেকের আছে না যে হাঁচি শুরু হলো থামতে চাইছে না, বা নাক দিয়ে ক্রমাগত জল ঝরে যাচ্ছে,
বেশ কিছু প্রেশার পয়েন্ট আছে, নাকের মাসাজ আছে কিছু, সেগুলো করলে কিন্তু অটোমেটিক্যালি আস্তে 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 সেটা কমে যায়। তাহলে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে যদি আমরা ব্রিদিং এক্সারসাইজ বা ওই ধরনের আকুপ্রেশার পয়েন্টগুলো একটু জেনে নিতে পারি, সেটা আমাদেরকে অবশ্যই সুস্থ থাকতে সাহায্য করবে, ওষুধের সাহায্য ছাড়া। তার মানে এক্সারসাইজ করার আগে কিন্তু একজন প্রপার ট্রেনার বা গাইডের দরকার, যার কাছ থেকে আমি ইউটিউব থেকে করতে পারি, কিন্তু আমাকে দেখতে হবে যে সেইটা কতজন দেখছে, বা এটা তো দেখার পদ্ধতি আমাদের আছেই, তার চ্যানেলটা কিরকম, তার একটুখানি হোমওয়ার্ক একটুখানি দেখে নিয়ে করলে ঠিকঠাক পাওয়া। এই যে সমস্যাগুলো আমাদের চলছে, এই ধরুন শীতকালীন এই অ্যালার্জি বা ইমিউনিটি কমে যাওয়া আমাদের অনেকের মধ্যে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, সেই ক্ষেত্রে কি কোনো টিকা নেওয়ার দরকার বা কিছু একটা থরলি ট্রিটমেন্ট যেটা হোমিওপ্যাথিতে হয়ে থাকে, সেটা কতটা কি কার্যকর, সেই বিষয়ে যদি কিছু বলো। হোমিওপ্যাথি চিকিৎসা তো অবশ্যই কার্যকর, কারণ হোমিওপ্যাথির একটা ব্যাপার হচ্ছে, দেখুন আপনারও কাশি হচ্ছে, আমারও কাশি হচ্ছে, দুজনের কাশিটা কিন্তু একরকম হবে না। দেখা গেল আপনি সারাদিন কাশছেন, কিন্তু রাতে শুলে অল্প ঘটনার কাশিটা কমে যাচ্ছে, আপনার ভালো আছে। আবার আমি সারাদিন ভালো আছি, যেই মাত্র শুলাম কাশিটা বেড়ে গেল, রাত্রেবেলায় বেড়ে গেল। আমি যদি অ্যালোপ্যাথি ওষুধ খাই, দুটোর ক্ষেত্রে আমার একই কাফ সিরাপ হবে বা একই ইনহেলার হবে, একটু কম বেশি। কিন্তু আমি যখন ওটা একটা হোমিওপ্যাথি ওষুধের দ্বারা সেটাকে সারানোর চেষ্টা করব, বা হোমিওপ্যাথিক চিকিৎসক যখন সেটা আমার চিকিৎসা করবেন, তখন কিন্তু পুরোপুরি দুটো সিমটমস যেহেতু আলাদা, দুটোর জন্য ওষুধও কিন্তু আলাদা হবে। যে কারণের জন্য আমাদের হোমিওপ্যাথির যেটা মূল মন্ত্র, যে হোমিওপ্যাথি ট্রিটস দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আপনি আলাদা মানুষ, আমি আলাদা মানুষ, তাহলে আপনার ওষুধ আলাদা হবে, আপনার ট্রিটমেন্ট হবে, আমার কাশির জন্য আমার ট্রিটমেন্ট হবে। তো যদি কোনো, একদম আমি শিশুদেরকে দিয়েই বলি, কোনো বাচ্চাকে যদি ছোটোবেলা থেকে সঠিকভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করানো হয়, ঠান্ডা লাগাই বলুন বা অন্য কিছু ব্যাপার বলুন, তার মধ্যে কিন্তু আস্তে আস্তে এমনকি অবিশ্বাস্যভাবে তার মধ্যে ইমিউনিটিও গ্রো করতে দেখা যায়। এবং এগুলো হচ্ছে প্রত্যেকটাই, এগুলো তো মুখের কথা কোনোটাই নয়, প্রত্যেকটাই কিন্তু মানে রিপোর্টের মাধ্যমে প্রুফ। হয়তো তার দেখা যাবে যে অ্যালার্জি, তার রিপোর্ট একরকম ছিল, আস্তে আস্তে সেটা কমে এসেছে দীর্ঘদিন চিকিৎসার পর। এগুলো তো আছেই, চিকিৎসা সঠিকভাবে ধৈর্য ধরে করতে হবে। এবং আমি একদিন খেলাম ওষুধ, কোনো কারণে আমার মনে হলো যে কমছে না বা কিছু, আমি বাদ দিয়ে দিলাম, সেটা নয়। সঠিকভাবে যদি চিকিৎসা আমি করিয়ে যাই হোমিওপ্যাথিতে, তাহলে প্রত্যেকটা রোগীরই যেমন চিকিৎসা হওয়া সম্ভব, ঠিক সেভাবেই এই ঠান্ডা লাগা, অ্যালার্জি, অ্যাজমা সবটারই কিন্তু চিকিৎসা হওয়া সম্ভব। এই যে শীতকালীন যে সমস্যা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই ক্ষেত্রেও কি যাদের ঠান্ডা লাগার একটু প্রবণতা বেশি, একটুতেই ঠান্ডা লেগে যায়, হোমিওপ্যাথিতে কিছু দীর্ঘমেয়াদী ওষুধ খেলে কি তারা একটা স্থায়ী সমস্যা মুক্ত হতে পারে স্থায়ীভাবে? স্থায়ী সমস্যা বলতে যেটা আমাদের প্রথম দিকে প্রশ্ন ছিল যে অ্যাজমা, তো এই অ্যাজমা যদি কারোর বংশেও অ্যাজমা থাকে, যদি কখনো একটি বাচ্চার ট্রিটমেন্ট করাতে এসেছে, তাতে তখন অ্যাজমা ডেভেলপ করেনি, তার তখন অ্যাজমা বা শ্বাসকষ্টের কোনো সমস্যা নেই, কিন্তু দেখা গেল যে তার বাবা বা মা কারোর মধ্যে কিন্তু শ্বাসকষ্ট বা অ্যালার্জির প্রবণতা আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই যে আমার হিস্ট্রিটা আমি নিলাম, ওই পয়েন্টটা কিন্তু আমার চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগে, কার্যকর। আমার কিন্তু সেই ভেবে আমাকে ওষুধ দিতে হবে, এবং সঠিক ওষুধ দিলে পরে কিন্তু বাচ্চাটির ক্ষেত্রে তার পরবর্তীতে অ্যাজমা বা ঠান্ডা লাগার প্রবণতা কমার একটা অবশ্যই সম্ভাবনা আছে। আর টিকার ক্ষেত্রে হচ্ছে ইদানিংকালে কিছু বয়স্ক মানুষদেরকে ইনফ্লুয়েঞ্জার জন্য এবং নিউমোনিয়া প্রিভেন্ট করার জন্য নিউমোকক্কাল এবং ফ্লু ভ্যাকসিন দেওয়া হয়। সেটাও অবশ্যই ডাক্তারদের পরামর্শ মতন, কারণ ওটা তো ডোজ আছে একটা, বয়স অনুযায়ী বাচ্চাদেরও হয়, বয়স্কদেরও হয়। কোন বয়সে কোন ডোজ, কতদিন ছাড়া কোন ডোজ প্রয়োজন, সেটা ডাক্তারবাবুই বলে দিতে পারবেন। এবং যদি প্রয়োজন হয়, ডাক্তার যদি মনে করেন যে কোনো ব্যক্তির সেই টিকা নেওয়া প্রয়োজন, উনি সাজেস্ট করলে সেটা নেওয়া যেতে পারে, অসুবিধা নেই। যেটাই করা হবে অবশ্যই ডাক্তারবাবুর গাইডলাইন মেনে। এতক্ষণ আমাদের সঙ্গে অর্পিতা ম্যাডাম ছিলেন, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে যেভাবে আপনাদের পাশে থাকা হয় আজও আমরা ছিলাম। আপনারা পরবর্তী এপিসোডের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সকলে ভালো থাকবে, অবশ্যই সুস্থ থাকবে। নমস্কার।